ক্যারিয়ার নিয়ে অনেক বেশি এভাবে ভাবতাম তাহলে হয়তো আজকে ক্যারিয়ার অনেক অন্য জায়গায় যেত। আমাদের সব সন্তানরাই কিন্তু আমাদের সাথে কানেক্টেড। খারাপ লাগে না, কিন্তু ভালোই লাগে যখন ডেভেলপমেন্ট দেখি, ভালোই লাগে। দর্শক, পর্দায় আমরা যাদের দেখি তাদের অনেককেই আমরা ভালোবেসে ফেলি, আমাদের মনে তারা বিশেষ জায়গা করে নেয়। একটা সময় যখন তারা আড়ালে চলে যায় আমাদের মনটা কেমন যেন আনচান আনচান করে। তারপর একদিন হঠাৎ করে যখন সেই প্রিয় মুখটা আমাদের সামনে এসে হাজির হয় আমরা বিশ্বাসই করতে চাই না। তেমনই একজন প্রিয় মুখ আজকে হাজির করব আপনাদের সামনে। আপনাদের খুবই ভীষণ প্রিয় অভিনেত্রী, উপস্থাপিকা নওশীন নাহরিন মৌ। আপু কেমন আছেন আপনি? ভালো আছি। এই মৌ আপু বলে আমার বয়সটা বাড়ায় দেওয়ার কোনো দরকার আছে? আপনাকে মৌ বলবো না নওশীন বলবো, এটা বলে না। যারা আমাকে পছন্দ করে, ভালোবাসে, যারা কাছের মানুষ তারা মৌ ডাকে। আপনি মৌ ডাকতে পারেন। আপনি ডেফিনেটলি আমার খুব পছন্দের একটা মানুষ, আপনি ডাকতেই পারেন আমাকে মৌ বলে। আর নওশীন বেসিক্যালি যেহেতু আমার ভালো নাম নওশীন নাহরিন, নওশীনটা মিডিয়াতে আসার সময় আমার নামটা আসলে নওশীন এস্টাবলিশ হয়েছে। একটু হাঁটতে হাঁটতে কথা বলি। আমার একটু ভয় হচ্ছিল, কারণ হচ্ছে যে মানে নওশীন উনি এত চমৎকার উপস্থাপনা করতেন একটা সময়। উনার সামনে আমি তো নিজে উপস্থাপক না, আমি নিজেকে সূত্রধর মনে করি। তো নিশ্চয় দর্শকের সে কথা মনে আছে, উনি চমৎকার অভিনয় করতেন। দীর্ঘদিন উনি দেশের বাইরে ছিলেন, অনেকদিন পর আসলেন। এবার কতদিন পরে আসছেন আপনি? এবার আসছি 2 ইয়ার্স। আমরা আসছিলাম লাস্ট হচ্ছে 2023-এ। আমার মেয়ের তখন 6 মাস বয়স, ওকে নিয়ে। আর এবার 2025, 2 বছর পরে আসলাম। কেমন দেখলেন মানে এখন মানে 2 বছরের দেশের কি পরিবর্তন দেখলেন? মানে আমি যদি পরিবর্তন বলি রনি ভাই, পরিবর্তন বলবো যে অনেক কিছু আছে এখন দেশে। মানে আনাচে কানাচে আমার কাছে মনে হচ্ছে যে মানুষ বেশি, দোকানপাট বেশি, মল অনেক, তারপরে অনেক চেঞ্জেস। খারাপ লাগে না, কিন্তু ভালোই লাগে যখন ডেভেলপমেন্ট দেখি, ভালোই লাগে। কোনো ডিফারেন্সটা ওইভাবে না, শুধুমাত্র একটা জিনিস, অনেক বেশি ভিড়, অনেক বেশি গরম। না, আজকে গরমটা অনেক বেশি। আর এর মধ্যে আসছেন কতদিন হয়েছে? আসছি আমরা 8 তারিখ এলাম, তো অলমোস্ট 22 ডেজ তো হয়েছেই। থাকবেন কতদিন? আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। আমরা থাকবো বেশি দিন না, কারণ মানে যেহেতু ওখানে একটা জীবন সেট আপ হয়ে গেছে, বাচ্চার স্কুল আছে, নিজেদের ব্যবসা বাণিজ্য, কাজ সবকিছুই তো ফেলে আসা হয়। সো আছি আরো 1 মাস মনে করেন আছি। এই 1 মাসে কি কি করার ইচ্ছা? 1 মাসে পরিবারকে সময় দেওয়ার ইচ্ছা সবচাইতে বেশি। আর ফাঁকতাল দিয়ে যদি কাছের মানুষ, নিজেদের মানুষরা যদি কখনো আসলে এরকম কাজের জন্য ডেকে ফেলে, তাহলে সেটাতে ডেফিনেটলি এই যে অল্প সময় দিতে পারি, খুব বেশি সময় তো আসলে দেওয়া সম্ভব হয় না। বাচ্চা ছোট, প্লাস এতদিন পরে আসার পরে যেটা হয় যে পরিবারকে সময় দেওয়াটাই মুখ্য হয়, আত্মীয় স্বজন, পরিবার। এর মাঝখানে আপনার ধরেন মিডিয়ার অনেক পরিচিত মানুষজন আছে, তারা তো জানে আপনি আসছেন। অভিনয়ের প্রস্তাব দেয় না এখনো? না, অভিনয়ের প্রস্তাবটা পাইনি। এটা গতবারও তো পাই নাই, এবারও পাই নাই। ইনফ্যাক্ট আমি আসলে যাওয়ার পরে প্রথম দিকে খুব পেয়েছি, তারপর যখন ওটিটি রেভলিউশন শুরু হলো তখন গিয়ে অনেকের কাছে শুনেছি যে আমি আবার অভিনয় করতে চাই কিনা, ব্যাক করতে চাই কিনা। আমারও ওই ইন্টারেস্ট ওরকম হয় নাই। আমি জানি না, আমাকে হয়তো ভুলে গেছে সবাই। ভুলে গেছেন? না না, আমরা তো ভুলি নেই। আমরা ভুলি নেই দেখে আপনি আজকে এখানে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই, সেটা হচ্ছে যে বিদেশে না গেলেই কি হতো না, কেন গেলেন? এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। অনেকে মনে করে যে দেশের প্রায় সময় আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমরা একটা কিছু ছবি পোস্ট করলে, কিছু ভিডিও পোস্ট করলে সেখানে হয় বিদেশে হয়তো কোথাও ঘোরাঘুরি কিংবা কোনো কিছু ছবি আমরা পোস্ট করছি, যে আপনারা তো দেশের থেকে সব কিছু নিয়ে এখন চলে গেলেন বিদেশে। বিষয়টা কিন্তু আমার জন্য তা না। আমার জন্য ছিল, আমার ফ্যামিলি ওখানে থাকেন সেটেল। আমার বড় সন্তান সেও ওখানেই ছিল, ওখানে পড়াশোনা করছিল। তো আমার একটা সময় মনে হয়েছে যে আমার এখন গিয়ে ওকে একটা পারফেক্ট টাইম দেওয়া দরকার, বিকজ ওর হাই স্কুল, মিডল স্কুল, হাই স্কুল এটা শেষ করে ওকে ইউনিভার্সিটিতে যেতে হবে। এটা খুব ক্রুশাল একটা টাইম। আরেকটা জিনিস ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করেছিল যে আমি আসলে শুরু থেকে ওর বড় হওয়াটা ওভাবে আসলে মানে দেখতে পারি নাই, কিংবা আমি কিছুই করতে পারি না, আমার মা বাবাই করেছে। সো আমি ওই টাইমটা দিতে চেয়েছিলাম, কারণ একবার যখন বাচ্চারা ইউনিভার্সিটিতে চলে যায় তখন কিন্তু আপনি আর পান না
আর কিন্তু আপনার কাছে আপনার গণ্ডির বাইরে চলে যাবে। তো আমি আসলে ওই সময়টা ওকে দিতে চেয়েছিলাম, প্লাস আমার বাবা মাও চলে গিয়েছিল, তো ওই যে গেলাম আর ফেরা হলো না আসলে। মানে আমার একটা বিষয় মাথায় আসে, আমি যে আপনি বললেন ছেলের কথা, আপনার কত 19 বছর বয়স, 19 বছরের সন্তানের মা আমার পাশে, কেউ বিশ্বাস করবে? এটা রহস্যটা কি আমাকে বলেন। রহস্যটা অনেক কম বয়সে মা হয়েছি, এটা একটা বিষয়, বাট তার মানে এই না যে আমার এখন অনেক কম বয়স, তা না, মোটামুটি ভালোই বয়স, মানে 41। Very good, very good. কারণ আমি জানি, কারণ আমি আমার সঙ্গে মিলেছি তো, আপনি আমার 3 বছর ছোট। আচ্ছা, তাকে দেখেও কিন্তু বোঝা যায় না। আমি দর্শকদেরকে একটু বলি, রনি ভাই সবসময় কিন্তু এরকম একদম এভারগ্রিন টাইপের একটা চেহারা। এটা আমাদের জিনগত, আমার বাবার কৃতিত্ব, আমার না। আমার একটা জিনিস মনে আছে, আমি আপনার সম্পর্কে একবার আমার বরকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা রনি ভাই কি রাঙামাটি টাঙামাটি? না, আমাকে অনেকে বলে কোরিয়ান কিনা, কোরিয়ান, কেউ বলে চাইনিজ কিনা, তবে কোরিয়ান বললে আমি খুশি হই, কারণ কোরিয়ান না একদম আমার ভালো লাগে। কোরিয়ানরা কখনো বুড়া হয় না, আপনিও যেমন সেটা হবেন না, তো ওইটাই আর কি, মানে আসলে বয়সটা তো কোনো বিষয় না, বয়সের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই আসল। এবং আরেকটা জিনিস হচ্ছে বয়স বাড়বে বয়সের মতো করে, বাট কে কিভাবে নিজের মানসিক বিষয়টাকে আগিয়ে নিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে আসল কথা আর কি। হিল্লোলদাকে যদি আমরা আজকে পাইতাম ভালো হইতো, কিন্তু আমাদের শোটার ধরনই এমন, আমরা আসলে একজনকে নিয়েই কথা বলতে চাই আর কি, মানে কথা বলি, আমাদের এই শোটার ধরনই এমন। আমার মাথায় আরেকটা বিষয় আসছে, আপনার ছোট মেয়েটার বয়স হচ্ছে কত? 3 বছর। ওর ছবি দেখি প্রায় ফেসবুকে, এবং মানে এত কিউট করে সে তার অ্যাক্টিভিটিস, এবং প্রায় আপনি তাকে কোলে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেন। আপনি যে এত কি বলে সাংসারিক, এটা আমি আগে বুঝি নাই, বিদেশে যাওয়ার পরে বুঝলাম। এটা কেন বুঝলাম বলুন? এটা একটা মানে ভালো প্রশ্ন আপনি করেছেন, এই উত্তরটাও আমার আসলে দেওয়ার ইচ্ছা আছে, তো সেই উত্তরটা দিই। চলেন কোথাও বসে এই উত্তরটা দেই আমরা নাকি? ওকে, বসি। আপনি যেটা আমাকে জিজ্ঞেস করতেছিলেন, সে আমি আসলে আমি যে সাংসারিক সেটা আপনি ইদানিং বুঝেন, আগে কখনো বুঝেন নাই। ইনফ্যাক্ট আমি নিজেও এতটা আমি নিজেও কোনোদিনও বুঝি না। বেসিক্যালি আমি একটু ফ্যামিলি ওরিয়েন্টেড। হ্যাঁ, ঢাকাতে থাকতেও সেই জিনিসটাই ছিল, শুটিং করতাম, কাজ করতাম, প্রচুর কাজ যেহেতু করতাম, ব্যস্ত থাকতাম, ওটার বাইরে আমার বাসা, ফ্যামিলিটাই আসলে প্রায়োরিটি ছিল। তো এখন যেটা হয়েছে, এখন তো আসলে কাজটা, শুটিং জীবনটা নাই, ওই মানে কোনো রুটিন ছাড়া জীবনটা তো নাই। এখন আসলে টোটাল সময়টাই ফ্যামিলি, বাসা, ঘর। আর যখন আপনার একটা বাচ্চা হয়, আমি কিছুক্ষণ আগে বলছিলাম না যে আমার ছেলেটার ছোটবেলা থেকে বেড়ে ওঠাটা আমি আসলে সেভাবে পাই নাই, আমি করতে পারি নাই আমার কাজ করা কিংবা পড়াশোনা সব কিছুর কারণে। বাট মেয়েটাকে আমি চেয়েছি আসলে মানে ওই জায়গাটা যেন ওর ক্ষেত্রেও না হয়, ও যেন বঞ্চিত না হয়। ও যেন মানে বঞ্চিতর বিষয়টা না, আমার ছেলে যেটা হতো, আমি সারাদিন কাজে থাকতাম, আমি সন্ধ্যার পরে কিন্তু এসে আমি ওকে টাইম দিচ্ছি, কিন্তু তারপরে থাকে না যে একটা মায়ের বিষয়, যে স্কুলে নিয়ে যাওয়া, ক্লাসে নিয়ে যাওয়া, পড়ানো, এই করে ওই জিনিসগুলো আমি করতে পারতাম না ডিউ টু মাই স্টাডিজ, তারপরে আবার আমার কাজ ছিল। বাট এখন তো আসলে ওই জিনিসটা নাই, আমি চেষ্টা করি যে মেয়েটাকে আমি নিজেই করি। আর ইনফ্যাক্ট আমার মানে এখন তো আমার আম্মারও দেখার মতো সেরকম বয়স নাই। কিন্তু আমার একটা প্রশ্ন মাথায় আসছে, সেটা হচ্ছে যে আমার ধারণা হিল্লোল ভাইকে বিয়ে করার কারণে মানে এক ধরনের কন্ট্রোভার্সি ছিল আমাদের এখানে, জানেন আপনি কি? হ্যাঁ হ্যাঁ, এই কন্ট্রোভার্সি নিয়ে জীবন চলছে। এইটার কারণে কি মানে বিদেশে যাওয়া বা এবং না 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 না, এটা না না, এটা আমি বলি বিদেশে যেয়ে কি কন্ট্রোভার্সি থেকে দূরে গেছি? না তো, এখনো তো মানুষ প্রশ্ন করে, মানুষ ভুলে যায় কোথায়, এখনো তো কোথাও বাচ্চাদের নিয়ে একটা ছবি পোস্ট করলেই ও আচ্ছা আপনার বড় সন্তান, আপনার আগের সন্তানগুলো তো আপনাদের সাথে নাই, অদ্ভুত কিছু প্রশ্ন মানুষের থাকে। কিন্তু এটা তারা জানে না যে আমাদের সব সন্তানরাই কিন্তু আমাদের সাথে কানেক্টেড। আমার ছেলেটা তো আমার সাথেই থাকে, মেয়েটার সাথেও আমাদের দেখা হয়। সো এই যে মানুষের কিছু, যেমন আমি এখানে বসে হলিউডের একটা অভিনেতা অভিনেত্রী কিংবা বলিউডের একটা অভিনেতা অভিনেত্রী নিয়ে ফ্যান্টাসি করে এক ধরনের গল্প বানায় ফেলতে পারে, ও আচ্ছা তার এইটার কারণে এইটা, বাট আসলে তো ঘটনাটা সত্যি না, কিংবা হ্যাঁ আমি তো জানি না, তাই না? বিদেশে যাওয়ার কারণটা তো আমি আপনাকে বললাম যে আমি চেয়েছিলাম যে আমার ছেলেকে একটু টাইম দিতে। তারপরে যেটা হয়েছে যে কোভিড হয়ে গেল, আমরা বেসিক্যালি কিন্তু চলেই আসতাম, কিন্তু কোভিডের পরে কি কি জানি হলো, বুঝছেন, মানসিক কি কি জানি চেঞ্জেস হয়ে গেল, মনে হলো যে না থাকি, আমি অ্যাটলিস্ট থাকি।
2-3 বছর একটা স্প্যান ছিল তো যে হ্যাঁ, ওই সময়টা একটা হয়তো আপনার অভ্যাস ক্রিয়েট হয়ে যাওয়া, আবার মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে কিছু বছর অনেকদিন তো কাজ করলাম, লেটস টেক আ ব্রেক, কিছুদিন ব্রেক নেই, আবার ফেরত যাব। আমার ক্ষেত্রে সেটা হয়েছে, বাট আপনার হিলোল ভাইয়ের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে ও কিন্তু রেগুলার। আচ্ছা হিলোল ভাই তো আপনি বলেন অন স্ক্রিন এই যে বলে ফেললেন। হাজবেন্ডকে ভাই বলার বিষয়টা আপনি আগেও বলছেন, এই বিষয়ে আমি জানি, কিন্তু আবার একটু বলেন মানে ভাই কেন এইটা ছাড়তে পারেন না? কি বলবো, হিলোল বলবেন, নাম ধরে ডাকলে সে মাইন্ড করে, পছন্দ করে না। হ্যাঁ, ওকে, কি বলেন আপনি তাকে কোয়েশ্চেন করেন, আপনি যদি কখনো তাকে আপনার প্রোগ্রামে ডাকেন জিজ্ঞেস করবেন। আমি তাকে নাম ধরে ডাকাটা আমারও ভালো লাগে না আসলে। আমি হয়তো অন্যের সামনে গিয়ে বলি যে ও এটা ওটা, কিন্তু ওইও বলতে পারি না। আলটিমেটলি হিলোল ভাইয়া আসলে, আর বড়দের সামনে তো, মুরব্বীদের সামনে তো ওই জিনিসটা আরো বলা হয় না নাম ধরে এরকম। মানে আমি গ্রামে যেটা দেখছি যে স্বামীকে উনি বলে, ওর বাপ বলে, হ্যাঁ সন্তানের নাম ধরে বলে, কিন্তু ভাই বলাটা একটু মানে এটা তো আগে ডাকতাম না হিলোল ভাইয়া হিলোল ভাইয়া, ওইটাই অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। এমনিতে এই আমেরিকাতে আপনার ইয়েটা কিভাবে, মানে শিডিউলটা কেমন সকাল থেকে? আমি জানি আপনি কাজও তো করেন। কাজ করতাম, আমি একটা জবেই করতাম, বাইরে যেতাম পার্ট টাইম, কিন্তু এখন সেটা যাই না। আমার মেয়েটা তো এখন একটু বড় হয়েছে, তো এখন দুরন্ত সময় তার, ওকে আরো একটু বেশি টাইম দিতে হয়। সো যেটা হয় যে আমি বাসাতেই, সকালটা শুরু হয় আসলে বাসা থেকেই। আমরা আসলে ওয়ার্ক ফ্রম হোম, আমাদের যে ব্যবসাটা, বিজনেসটা, সেটা আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনে মিলেই তো টেক কেয়ার করি। তো আমাকে আসলে বাসা থেকেই সব কিছু করা হয়, আমাকে করতে হয়। আর আমার বাইরের যে বিজনেসটা, মানে সেটাও তো বিজনেস, আমি হয়তো ওখানে আমার প্রয়োজন পড়লে আমি যাই, এটাই আর কি। এমনিতে আমি যেটা জানলাম যে এই যে লিগ্যাল অ্যাডভাইস দেন আপনারা, যারা মানে বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে চায়, এই কাজটাও তো করেন? অ্যাডভাইস এটা এভাবে বলবো না, লিগ্যাল অ্যাডভাইসটা একমাত্র অ্যাটর্নি দিতে পারে। আমরা আসলে কনসালটেশন করি অ্যান্ড আমরা ডকুমেন্টেশন প্রিপারেশনটা করি আর কি। আমরা একটা এজেন্সি, আমাদের থ্রুতে হাই স্কিল মাইগ্রেশন যারা করে, হাই স্কিল EB1 EB2 EB3, আনস্কিলড হাই স্কিল দুইটাই করি। ইনভেস্টমেন্ট, এই জিনিসগুলো ডকুমেন্টেশন, ফুল ডকুমেন্টেশন রেডি করা যেটা দরকার হয় সেটা আমরা করে দিই আর কি। মানে গত কয়েক বছরে বাংলাদেশের বহু সেলিব্রিটি বলবো যারা শোবিজে কাজ করেন, তারা আমেরিকায় গিয়ে স্থায়ী হয়েছেন, কেউ যাওয়ার চেষ্টা করছেন, কেউ প্রসেসিংয়ে আছেন। এদেরকে তো আপনারা সাহায্য করেনি। এর বাইরে কি সাধারণ মানুষ যারা ব্যবসায়ী বা অন্য পেশার, এদেরকেও কি আপনারা? এরাই তো আমাদের বেসিক্যালি বেশি ক্লায়েন্ট, কারণ আপনি শিল্পী কজন আছে, কজন শিল্পীকে আপনি ধরবেন। সো এই বিজনেসটা যদি আমাকে সেভাবে রান করতে হয়, ডেফিনেটলি আমাকে এটার বাইরে গিয়ে কাজ করতে হবে। সো EB2 বেসিক্যালি যারা করে তারা টোটালি আউট অফ মিডিয়া। হ্যাঁ, আবার EB5 যারা করে, E2 যারা করে, তারা তো সবাই হচ্ছে মানে বাইরের ইনভেস্টর, যেটা আপনি বলছিলেন, বাইরেরই তো। সো ম্যাক্সিমাম ক্লায়েন্ট তো সেটাই। আর শুধু কিন্তু বাংলাদেশি না, মানে বাংলাদেশের বাইরেও আমরা কাজ করি। হ্যাঁ, যেহেতু আপনাদের ফার্ম আছে। জি, এটা এজেন্সি একটা। জি, এটা কি আপনিই সামলান? কারণ হিলোল ভাই তো ফুড ব্লগিং নিয়ে অনেক ব্যস্ত, আসে যায়, বাংলাদেশে যায়, কলকাতা যায়, সিঙ্গাপুরে যায়, বিভিন্ন দেশে যায়। না, হিলোল ভাইয়ের বেসিক্যালি যে জিনিসটা হয়, পুরো মার্কেটিং, তারপরে স্ট্র্যাটেজিক সমস্ত কিছু সেই দেখে। আমি আসলে শুধুমাত্র টেক কেয়ার করি হচ্ছে ডকুমেন্টেশনটা। আচ্ছা, হ্যাঁ, সো যখন একটা মানে ক্লায়েন্টকে অনবোর্ড করে ফাইনালি আমার কাছে পাঠানো হয়, সেটার ডকুমেন্ট রেডি করে দেন আমরা প্রসেসটা, তখন আমরা অ্যাটর্নি ফার্মের কাছে সাবমিট করি। সো এটা শুধু আমি না, মানে ও না থাকলে আমি একা পারতাম না এটা হ্যান্ডেল করতে। দুজন মিলেই করি আর কি। আপনার কি মনে হয় যে মানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এখন আমাদের শিল্পীরা বেশি যাচ্ছে আমেরিকায়? মানে আমি জানি না, আপনি তো জানার কথা, আপনি এই পরামর্শ দিচ্ছেন। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে কি রনি ভাই, আমি বলি, আমি 2018-তে EB1 এ, যেটা সেলিব্রিটি ক্যাটাগরি, এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটিতে আমি অ্যাপ্লাই করেছিলাম। আমার বাবা মা ওখানে থাকতেন, তো আমার বাবা মা যদি অ্যাপ্লাই করতেন, আমার যেতে ওখানে অনেক সময় লাগতো। তো আমি ওখানে খুবই ওই সময়টায় যেতে চেয়েছিলাম। সো আমি আমি আর্টিস্ট ক্যাটাগরিতেই করেছি এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি 2018-তে। সো 18-র সময়ে আমাদের রাজনৈতিক অবস্থা কিন্তু দেশের একরকম ছিল, তারপরে এখন আরেক রকম।
আমি আসলে ওই রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কখনো ভাবি নাই। আমার কাছে অলওয়েজ মনে হয়েছে যে আমার একটা এক্সেস থাকা দরকার, কারণ আপনার সন্তান যখন বড় হবে আপনি কিন্তু চান মাস্টার্স করতে বিদেশে যাক, গ্রাজুয়েশন করতে বিদেশে যাক, ওকে লেটস হ্যাভ আ বাইপাস, আমার আরেকটা সেকেন্ড হোম থাকুক। হ্যাঁ, তো সেই সেকেন্ড হোমে যদি আমার সুযোগ থাকে, আমার ক্যারিয়ারে যদি সুযোগ থাকে, আমি আমেরিকার মতো একটা দেশে যাব, তাহলে ওয়াই নট আমেরিকা। হ্যাঁ, সো আমার কাছে এটা মনে হয়েছে। আর রাজনৈতিক বিষয় এখন যারা করছে সেটা তারাই ভালো বলতে পারবে, কারণ আমি তো আসলে গত 7-8 বছর এখানে কাজ করি নাই, সো আমি জানি না যে পরিস্থিতি কেমন। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, আপনারা ধরেন যে গত বছর মানে জুলাই আগস্টে বাংলাদেশে বিশাল একটা আন্দোলন হইলো, আমরা এখানে থেকে দেখলাম, সরাসরি দেখলাম, আমরাও ফিল করেছি। আপনারা ওইখান থেকে কি ফিল করছেন? আমরা তো ভয়াবহ জিনিস ফিল করেছি, কারণ আপনারা তো দেখতেছেন, বুঝতেছেন আমাদের বিষয়টা কি, আমরা আউট অফ কন্ট্যাক্ট। আমরা ধরেন ফোনে রিচ করতে পারছি না, আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকে, আমার অনেক আত্মীয় স্বজন এখানে থাকে, আমরা ফোনে রিচ করতে পারছি না। আর একটা জিনিস, নেটওয়ার্ক ছিল না, মানে ফোন নেটওয়ার্ক ছিল না। এক্স্যাক্টলি। তারপরে আর একটা জিনিস কি রনি ভাই, হয়তো দর্শক আমার এই ভিডিও নিচে আমাকে অনেকে হয়তো অনেক কথাই বলবেন, তাহলে গেছেন কেন, এত মায়া তো গেছেন কেন। দেশের বাইরে গেলে সামহাও পাসপোর্ট অন্য দেশের আপনি যতই নেন না কেন, কেন জানি নিজের ভিতরে ইমোশনটা তখন আরো বেশি জাগ্রত হয়, মানে দেশের প্রতি ভালোবাসা। হ্যাঁ, তখন আমি এটা খুবই বোল্ডলি বলতে পারি, যখন আমি নিজেই হয়তো আমার এই দেশেরই এত গরম, এত নোংরা, এতই আমি নিজে বলবো, বাট আপনি বিদেশি, আপনি আমার সামনে বলবেন, এটা সহ্য করতে পারবো না। এটা আমাদের মানসিকতা, আমরা বিল্ট ইন এরকম। সো এটা আমি মনে করি দেশের বাইরে গেলে দেশের প্রতি মায়াটা বাড়ে, কিন্তু সবারই আসলে কিছু দায়বদ্ধতা থাকে, সবারই কিছু পার্সোনাল রিজন থাকে যাওয়ার। সব সময় যে রাজনৈতিক কারণ, সব সময় যে স্কেপ করতে হয় তা কিন্তু না। অনেকে কিন্তু এমনও আছে, ওখানে কাগজ আছে, মানে পাসপোর্ট আছে, সে কিন্তু এখানে থাকছে, দিব্যি কাজ করছে, ব্যবসা করছে, এরকম তো প্রচুর মানুষ আছে, শুধু আর্টিস্ট না, আর্টিস্টের বাইরেও। সো এটাও কিন্তু এক ধরনের লাইফ অনেকের। তো আমার কাছে আমি আসলে ওইটাই চেয়েছিলাম। কিন্তু আমার কাছে মনে হয় আপনি ওইখানে গিয়ে যে খুব বেশি মানে আড্ডাবাজি থেকে বা প্রিয়জনদের কাছ থেকে খুব দূরে আছেন তা না। আমরা দেখি, ছবিতে দেখি আমাদের ছবিজের অনেক তারকা আপনারা একসঙ্গে ঘুরতে যান, কারো বাসায় যান একসাথে, মানে এই বিষয়টা কেমন? আগে তো এরকম ছিল না, দেশে থাকতে তো আপনারা এটা করেন। দেশে থাকতে করতাম ভাই, হয়তো ফেসবুকে ওরকম ভাবে যাইতো না ওই সময় বলে জানতেন না। আমার কিছু গ্রুপ তো ছিলই এখানে, হ্যাঁ, এবং তাদের সাথে কিন্তু এবারে আসলে দেখবেন যে আমি ছবি পোস্ট করেছি, তো আমি দীপা আপু, মৌ, আমরা সবাই মিলে, চুমকি আপু, আমরা সবাই মিলে আড্ডা দিয়েছি। এর বাসায়, তানিয়ার বাসায় দাওয়াত আসার পরেই আমি জেনির বাসায় দাওয়াত, আমাদের তানিয়া হোসেন, বাপ্পাদা তানিয়া হোসেন। হ্যাঁ, সো আমরা যেহেতু একসাথে কাজ করতাম, অ্যাঙ্করিং করতাম, আমাদের একটা বন্ধুত্ব সবসময় ছিল। জেনির বাসায় দাওয়াত, ঠিক তার পরের দিন হচ্ছে আমরা বাপ্পাদার বাসায়, তানিয়ার বাসায় দাওয়াত। সো এটা আমাদের দেশে আসার পর অনেকদিন পরে আসছেন, এই কারণে দাওয়াতটা পাচ্ছেন। আগে কিন্তু এরকম হতো, আড্ডাবাজি হতো, কিন্তু মানে হয় কি বললাম না, যে এখন ফেসবুকের কারণে হয়তো আপনি সবার গেট টুগেদার, গ্যাদারিংস এর বিষয়গুলো জানেন। আগে হয়তো আমরা ওরকম ভাবে ফেসবুকে অত সচল ছিলাম না, জানতাম না। কিন্তু আমার যারা আসলে মানুষ ছিল তাদের সাথে আমার এখনো যোগাযোগ হয়, আমেরিকা থেকেও যোগাযোগ হয়, আসলে দেখা হয়। সো আই এম হ্যাপি উইথ দ্যাট। অ্যান্ড ওখানে যে জিনিসটা হয়েছে, ওখানেও তো আমাদের কিছু শিল্পী আছে। হ্যাঁ, সেটাই তো আমি বললাম। এবং আমি যেটা শুনলাম, আমি জানি না, আমাদের শাকিব খান, তারপরে সাকিব আল হাসান ক্রিকেটার, আপনাদের পাশাপাশি। শাকিব খান তো আর ওখানে থাকে না, উনি যাওয়া আসা করে, যখন যায়। শাকিব ভাই সাথে তো যোগাযোগ আছে উনি তো মানে আসা যাওয়াই আছে, সেটা অন্য বিষয়। আর সাকিব আল হাসান, হ্যাঁ, আমাদের নেইবার, আমাদের সেম নেইবারহুড। আশেপাশে কি আছে? আর কাজী মারুফ আছে, কাজী মারুফ ভাই থাকে। মারুফ ভাইয়ের বউ তো আমি ওকে আমার বোন ডাকি, রাইসাকে। আর সাকিবরা আছে একটু অন্য সাইডে, ওরা আমি মোর লাইক রোমানা আপু আছে, রোমানা আপুর দাওয়াত, আমার দাওয়াত, মানে হয় এরকম হয়। রিচি আপু যখন যায়, রিচি আপু তো এখন বাংলাদেশে বেশি সময় থাকছে, এই তো। মোনা আছে, মোনালিসা তো অনেক আগে থেকেই আছে, বোধহয় আপনাদের আগে থেকেই। আমার আগে থেকে, হ্যাঁ। আবার নোভা রিসেন্টলি গেছে, হ্যাঁ, নোভা আছে। আরেকটা বিষয় যেটা বললাম, রিসেন্টলি যে রিচি আপার কথা বলাতে আমার মাথায় আসলো যে আপনি আমাকে বলছিলেন যে জেমসের কনসার্টে আপনি আর রিচি আপু একসাথে অ্যাঙ্করিং করেছি। মানে আগে যখন দেশে অ্যাঙ্করিং করতেন, ওইখানে গিয়ে অ্যাঙ্করিং করা কি একটা আলাদা কিনা, মানে ওই জায়গাটা? কারণ এখানে যেহেতু আপনারা রিচি আপুকে তো কখনো অ্যাঙ্করিং করতে দেখেন নাই। হ্যাঁ, আচ্ছা, তো এখানে একটা মজার বিষয় আছে, ওখানে আসলে অ্যাঙ্কার নওশিন অ্যাঙ্করিং করে না। হ্যাঁ,
হুটহাট করে একটা প্রোগ্রাম, যখন কোনো বিগ বাজেট প্রোগ্রাম কিংবা বড় প্রোগ্রাম হয়, যেমন গত বছর করেছিলাম ওয়ারফেজ, ওয়ারফেজ আর্ট সেল অনেক দিন পরে মনে হয় নিউ ইয়র্কে শো করেছিল, তো সেটা আমি অ্যাঙ্করিং করেছিলাম। তারপরে আমি করেছি হচ্ছে এই জেমস ভাট্টায়ের পরে, এর আগে আরেকটা কি করলাম যেন, নিউ ইয়র্কের মেয়র অফিসে বাংলাদেশি ফেস্টিভ্যাল একটা হয়েছিল, বাংলাদেশি নাইট, সেটার অ্যাঙ্করিং করেছিলাম আমি। ওটা খুবই কর্পোরেট, খুবই ডেজিগনেটেড একটা ফর্মাল একটা বিষয় ছিল। তো তারপরে আবিয়া ইঞ্জিনিয়ার্সদের অ্যাসোসিয়েশন, ওটার একটা মানে গ্র্যান্ড ফাইনাল কি জানি ওনাদের প্রোগ্রাম ছিল, সেটা আমি করেছিলাম আর কি, ফাইনাল প্রোগ্রামটা। তো এরকম কিছু কিছু প্রোগ্রাম ছাড়া আমার আসলে করা হয় না, এটা তো এখন আসলে প্রফেশন না। ওই বুঝে দেখি যে কে কোন শিল্পী আছে, কার গানটা শুনতে পারবো, বুঝছেন? জেমস ভাইয়ের গান শুনতে চাইছি, একসঙ্গে রোদ দেখা এবং কলা বেচা দুইটা বেসিক্যালি তাই হয়। দেন রিচি আপুর সাথে আড্ডা মারবো, কাজ করব, এই আর কি। তো আমার আপনার কথা শুনে তো আমার মনেই হয় না আপনারা বিদেশে আছেন, আপনারা একটা সারাউন্ডিংস আছেন নিজেদের প্রিয়জনদের মানে সমমনা লোকজন এরকম। এবং মজার, আমি জানি না, আমার হয়তো আমি অবশ্য ডিফারেন্ট, আমি সবসময় আমার সাথে কে অ্যাঙ্করিং করলো, কে কি করলো সেটা নিয়ে আমি আমি একসাথেই করলেও আমার কোনো সমস্যা নাই, আমি সেই সম্মানটা দিয়েই করি। রিচি আপু আর আমি যখন অ্যাঙ্করিং করবো, আমাকে যখন ধরেন হয়তো রিচি আপুকে জিজ্ঞেস করছেন অসীন আপু করলে সমস্যা নাই, তো আমাকে জিজ্ঞেস করবেন রিচি আপু করলে সমস্যা নাই, তাহলে আমাদের কি সমস্যা, আমাদের তোর মজা গল্প করবো। সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে তাই। হ্যাঁ, আরেকটা ব্যাপার আমি দেখলাম গত কয়েক বছরে আমাদের সিনেমাগুলি যখন বাংলাদেশে যেগুলি হাইপ তোলে, সেগুলি কিন্তু পরের সপ্তাহে আমেরিকাতে রিলিজ করে। হ্যাঁ, রাজ ভাই এই জিনিসটা নেয় বেসিক্যালি। হ্যাঁ, না কয়েকজন নেয়, কিন্তু রাজ ভাই এটা বেশি আর কি, প্রথম দিকে নিত, দেখা হইতো এই আর কি। তারপরে দেখলাম যে আপনারা দল বেঁধে জানো সেই সব ছবিগুলি দেখতে, অ্যারেঞ্জ করি, আমি অনেক অ্যারেঞ্জ করছি সিনেমা কিন্তু দেখা, জানেন। রিসেন্টলি কোন ছবিটা ভালো লাগছে বেশি আপনার ওইখানে দেখে? আমাদের লাস্ট কি দেখলাম, উৎসব তাণ্ডবটা আমার দেখা হয় নাই, কারণ হচ্ছে তুফান দেখেছি, তুফানটা ভালো লাগছে, এটা রোজার ঈদের ছিল বোধহয়। তুফানটা তো আমি সবাইকে ডেকে নিয়ে এই চলো 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 টিকিট রেডি করে সবাইকে নিয়ে দেখলাম। প্রিয়তমা দেখছিলাম, তো সাকিব ভাই সহ দেখলাম, ওটা তো সাকিব ভাই আমাদেরকে দেখাইলো সবাইকে, উনি চাইলেন দেখাতে, দেন আমরা সবাই গেলাম। সুড়ঙ্গটা আমার দেখা হয় নাই। হাওয়া দেখেছিলাম, হাওয়া তো অনেক আগে। ইনফ্যাক্ট আমার যেটা সমস্যা হয় কি, আমার বাচ্চাকে ছোট, তো ওকে নিয়ে আমি হলে যেতে পারি না, বাট হিলোল ভাই কিন্তু আবার সব দেখে, বাহ, যেটা আসে সেটাই সে দেখে যায়, মায়ের উপরে চাপাই দিয়ে আমি যাই না, আমাকে বলে, আমি হয়তো ফর্দা ওই টাইমটুকু আমার মার কাছে রাখতেই পারি, কিন্তু আমার আসলে ওই ইচ্ছাটা হয় না। 1.5-2 বছরের বাচ্চাকে রেখে আসলে যাওয়াটা টাফ। আমি আসলে যেখানেই যাই চেষ্টা করি ওকে নিয়ে যাওয়ার। আচ্ছা, এখানে আমি অনেকক্ষণ কথা বললাম, আমার একটু গরম লাগছে বেশ। আমি একটা ব্যাপার খেয়াল করেছি, আপনারা যারা ওই আমেরিকাতে আছেন বা যারা দেশের বাইরে আছেন, তারা করে কি, ঘরের পাশে একটা কুমড়ার চালা দেয়, একটা পালং শাক করে, লাউ শাক, মানে বিশাল, মানে এটা দেখলাম যে তারা হয়তো বাংলাদেশে থাকলে এই কাজটা করতো না, যেহেতু আমেরিকায় আছে বা কানাডায় আছে বা অস্ট্রেলিয়ায় আছে, আমি দেখলাম যে সবাই এটা করে। এটা কেন? আমার যেটা মনে হয় আমাদের বাড়িতেও আছে, আমার মা করে, স্পেশালি আপনার ভাইয়াও করে, পছন্দ করে। কারণ হচ্ছে আমার যেটা মনে হয়, আমরা তো বাংলাদেশে ওই যে কি বলে ওটার অ্যাপার্টমেন্ট লাইফে অভ্যস্ত, তো এখানে তো আসলে ওরকম গ্রিনারি, অত বিগ করে সবজি লাগানোর কোনো উপায় নাই। তাই যখন বিদেশে যায় সবারই একটু ব্যাকইয়ার্ড থাকে, একটু জায়গা থাকে, সামারটা খুব অল্প সময় থাকে, এটা এক ধরনের রিক্রিয়েশন। কিন্তু নিজ বাগানের সবজি পেড়ে খাচ্ছেন, ফ্রেশ সবজি প্রতিদিন খাচ্ছেন, এটা একটা অন্য ধরনের অর্গানিক একটা ব্যাপার থাকে। হ্যাঁ, ওইটাই হয়তো একটু ভালো লাগা থেকে আর কি। আমি আরেকটা কথা, আপনি আমাকে যেটা বললেন, এখানে বসি, আসেন এখানে বসবো। আচ্ছা, বসেন। আমি একটা ব্যাপার খেয়াল করছি যে আপনারা যারা বিদেশে থাকেন, মানে বাংলাদেশে তো আপনার হিউজ কাজ ছিল, সকাল বিকাল শুটিং ছিল, বিদেশে যাওয়ার পরে তো এক ধরনের একটা নিরবিচ্ছিন্ন সময় পাওয়া গেছে, তাও অনেক দিন, 5-6 বছর একটা স্প্যান, দীর্ঘ একটা সময় পাইছেন। এই সময় গিয়ে কি মনে হয় না যে এক ধরনের আত্মসমালোচনা বোধ নিজের মধ্যে কি জাগ্রত হয় না, যে আচ্ছা 17 বছর আগে বা 12 বছর আগে আমি যে কাজটা করছি বা যে ডিসিশনটা আমি নিয়েছিলাম, সিদ্ধান্তটা, সেটা যদি এইভাবে হইতো? হ্যাঁ, প্রচুর মনে হয়। আমার তো জীবনের অনেক কিছুতেই মনে হয়
শুধু যে কাজের ক্ষেত্রে, ক্যারিয়ার ক্ষেত্রে না, আমার জীবনের অনেক কিছুতে আমার মনে হয় যে ওই সময় আমি এটা করলেই পারতাম, ওই সময় আমি পড়াশোনাটা এইভাবে করলে পারতাম, কিংবা আমি যে সাবজেক্টে পড়ছিলাম সেই সাবজেক্টটাই পড়লে পারতাম। পরবর্তীতে আমি আবার সাবজেক্ট চেঞ্জ করি। আমার লাইফের অনেক অনেক গল্প, উত্থান পতনের গল্প আছে। সো ওটা না করলে পারতাম, আচ্ছা ওই সময় কি আমি আরেকটু ধৈর্য ধরলে পারতাম, এগুলো কিন্তু চিন্তা হয়। বুঝছেন, এগুলো চিন্তা, এটা শুধু বিদেশে থাকার কারণে, এটা বিদেশটা হচ্ছে একটা, আমি বিদেশটা বলছি এই কারণে ওইখানে একটা নিরবিচ্ছিন্ন সময় পাওয়া যায়। ওখানে নিরবিচ্ছিন্ন সময় না রনি ভাই, ওখানে বরঞ্চ আরো বেশি হচ্ছে খুবই কি বলবো, খুবই ফাস্ট লাইফ। হ্যাঁ, এই এটা করো, ওটা করো, এখানে আসো, এটা করো, এটা করো, এটা করো, অনেক কিছু। মানে কাজ না করলে হবে না, কাজ করতে হবে, এই কাজ নিজের করতে হবে, ও কাজ নিজের করতে হবে। আপনি বাংলাদেশে তো তাও ঠিক আছে, একটু রিল্যাক্স হলে সিলিং এর দিকে তাকায় তাকায় শুয়ে শুয়ে ভাবতে পারে, ওখানে সেই সুযোগ নাই। আমি মনে করি যে এটা যে কোনো মুহূর্তেই রিয়ালাইজটা হয়। আমার যেটা মনে হচ্ছে যে সেটা হয়তো বয়সের ম্যাচুরিটির কারণে আমার এই রিয়ালাইজেশনগুলো এখন বেশি হয়। আচ্ছা, ধরেন যখন আপনি আর্জিং লাইফটা শুরু করেন তখন তো আপনি বিবাহিত নাকি? হ্যাঁ, আমার তখন বাচ্চা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা কত 2005-6 2007। মানে আর যে হবেন এটা কি কোনো প্রস্তুতি ছিল নাকি তার কিভাবে? মানে আর যে ওই যে তখন রেডিও টুডে, রেডিও ফুর্তি, তখন প্রথম রেডিওর একটা জোয়ার আসছিল, তখন ওরা সার্কুলার দিল, ওদের সেকেন্ড ব্যাচ। ফার্স্ট ব্যাচে ছিল কিবরিয়া ভাই, নীরব ভাইয়া, তারপরে হচ্ছে সাইম, ওরা সেকেন্ড ব্যাচে। সাইম তো আপনার ব্যাচ ছিল না, ওরা ফার্স্ট ব্যাচেই ছিল। আচ্ছা, তো সেকেন্ড ব্যাচে ওরা আরো কিছু আরজে নিতে চাইছিল। ওই সময় খুব পপুলার আরজে ছিল কিন্তু ফার্স্ট ব্যাচে, আরজে নুদরাত, আরজে তানিয়া। তো ওরা হচ্ছে ওই সময় সেকেন্ড ব্যাচ নিবে। তো সেকেন্ড ব্যাচে আমি এটা কার কাছে যেন শুনলাম, আমার ফুপি না কার কাছে যেন শুনলাম এটা, তো ফুপির কোন একজন শ্বশুরবাড়ির রিলেটিভ কাজ করতেন হচ্ছে রেডিও টুডেতে। আমি আসলে ওইভাবেই সিভি ড্রপ করছিলাম, আমি চাচ্ছিলাম কিছু একটা ভিতরে ঢুকতে। না, তার মানে কি যে কেউ তো আবেদনটা করবে না, তার ওইরকম প্রস্তুতি থাকে বা তার উচ্চারণ ভালো। আমি ওগুলো চিন্তা করি নাই। আমি আসলে ছোটবেলায় নাচ শিখতাম। আচ্ছা, নাচ করেছি, কিছুদিন গান শিখেছি, এই বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের ভিতরে ছিলাম। আমার আসলে ওই সময় কিছু একটা ভিতরে বিজি থাকা দরকার ছিল। হ্যাঁ, তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমি একবার 2003 সালে ফজলুর রহমান বাবু ভাইয়ের একটা ইন্টারভিউ নিয়েছিলাম। তো তাকে আমি বলছিলাম যে এই যে অভিনয় করার জন্য আপনারা বলেন মঞ্চটা খুব জরুরি, কেন বলেন? তো উনি আমার বলে, রনি এটা হচ্ছে আমাদের ছেলেদের জন্য, মেয়েদের লাগে না। আমি বলছি কেন? তখন তিন্নি খুব বড় তারকা, তো বলতেছে, তিন্নির উদাহরণ দিল, বলে যে তিন্নি ও কি থিয়েটার করছে? আমি বলছি না। ওকে ভালো অভিনয় করতেছে না? আমি বলছি হ্যাঁ। ও কেন পারে হচ্ছে মেয়েদের বেড়ে ওঠা থেকে বড় হওয়া পর্যন্ত ওদের এত বেশি অ্যাক্টিং করতে হয় বাবা মার সাথে। উদাহরণ দিছে কিভাবে? উদাহরণ দিল যে হয়তো স্কুলে সে বন্ধুর সাথে একটু দূরে কোথাও যাবে, সেটাও আর কি বলতে হবে, সেটাও তাকে ছেলেদেরও করতে হয়। না, ছেলেদের কম করতে হয়। আর ছেলেরা ওইটা থোড়াই অতটা কেয়ার করে না। মেয়েদের এগুলি করতে হয়, যে কারণে তাদের আসলে অভিনয়, সহজাত এবং উচ্চারণ এগুলি তারা মানে এক ধরনের এটা হয়। এটা আমার এখানে একটা কথা আছে ভাইয়া, আমি মানে ডেফিনেটলি ফজলুর রহমান বাবু ভাই খুবই শ্রদ্ধার একটা মানুষ, উনি ডেফিনেটলি একটা বুঝেই বলেছে। কিন্তু উনি যে যার এক্সাম্পল দিয়েছে তিন্নি হচ্ছে ওর ভিতরে সহজাত কিছু ট্যালেন্ট আছে, আমি বলবো এখনো আছে, ছিল বললে হবে না, এখনো আছে। এখন আপনি ওকে যদি ক্যামেরার সামনে দাঁড় করান, আই এম শিওর যে ও ঠিক ওরকম গ্রেসফুলি অ্যাক্টিং করবে, ওরকমই ওকে সুন্দর লাগবে দেখতে স্ক্রিনের সামনে, কারণ ও আসলেই ট্যালেন্টেড একটা মানুষ। ঠিক আছে, ও স্ক্রিনে গেলেই তো স্ক্রিনটা একটা ডিফারেন্ট হয়ে যাওয়ার মতো একটা আর্টিস্ট ছিল। তো এরকম কিন্তু আমাদের অনেক আর্টিস্ট, শ্রাবন্তী আপু, অপি আপু, রাইট, এনারা কেউই কিন্তু থিয়েটার করে নাই, থিয়েটার থেকে আসে নাই, পরে গিয়েছে, থিয়েটার থেকে আসে নাই। আবার আমিও জীবনে থিয়েটার করি নাই, আমি নিজেকে কখনোই ওরকম ভালো অভিনেত্রী বলে মনে করি না, আমি অ্যাভারেজ, যা করছি করে গেছি, অ্যাভারেজ। আচ্ছা, আমি আরজের জায়গা থেকে আমি যে তিন্নির প্রসঙ্গটা যেহেতু আসলে এটা একটু আনি, সেটা হচ্ছে যে আমি শুনলাম যে তিন্নির সাথে এখন আপনার নিয়মিত আলাপ হয় ফোনে। নিয়মিত না, এটা নিয়মিত বিষয়টা না, প্রয়োজন পড়লে ডেফিনেটলি কথা হয়। এটা একটা, ওই যে আমি মাঝখানে আরেকটা ইন্টারভিউতে গিয়েছিলাম আরজে কিবরিয়া শো, সেখানেও আমি বলেছি সম্পর্কগুলা হয়তো মানুষের চোখে খুবই তো স্বাভাবিক না, যার কারণে ও মাই গড ওনারা মনে হয় দুজনকে দেখতেই পারে না, সহ্যই করতে পারে না, আমাদের হয়। কিন্তু আসলে বিষয়টা তা না, ঠিক আছে, বিষয়টা কিন্তু তা না। যখন আপনার সন্তান থাকবে, ইনফ্যাক্ট যদি সন্তান নাও থাকে, একটা সময় এসে কারোরই ওই ধরনের গ্রাজ, ওই ধরনের অন্য কিছু থাকে না।
তিন্নির সাথে যেরকম আমার কথা হয়, এখানে এলাম না এবার তো আমরা আসলাম, আমার বাচ্চা ছেলেটা কিন্তু আসছে 8 বছর পরে বাংলাদেশে আসছে, তো ওর বার্থডে সময় ও এখানেই ছিল। ওর বার্থডের দিন কিন্তু ওর বাবার ফ্যামিলি, ওর মা মানে ওর বাবার ওয়াইফ, ওর একটা ছোট ভাই আছে ওইদিকে, ওরা সবাই মিলে ওর বার্থডেটা সেলিব্রেট করেছে। এবং সেখানে ইনভাইটির ভিতরে কিন্তু আমরাও ছিলাম, আমি, হিল্লুল ভাই, আমার মেয়ে, আমার বাবা মা, আমার চাচা চাচি, আমরা সবাই গিয়েছি। মানে আমার কথা, জিনিসগুলোকে নর্মাল করতে পারলেই নর্মাল, জিনিসগুলোকে অ্যাবনর্মাল করতে পারলে সম্পর্কগুলো অনেক বিটার হতে থাকবে এবং সেই জিনিসটা কখনোই আমাদের সন্তানদের জন্য ভালো হবে না। আর আমাদের বাংলাদেশে একটা কমন প্র্যাকটিস আছে, যেমন আমি দেখছি যে কারো যদি ডিভোর্স হয়, যদি ওই স্বামী স্ত্রী বাকি জীবনে কোনোদিন কেউ কারো চেহারা পর্যন্ত দেখে না। আমি এরকম অনেক মানুষ দেখছি, মানে এটা নিতেই পারে না। আমার কাছে মনে হয় আপনাদের এই যে আপনারা যে এখন কিন্তু সিনারি অনেক চেঞ্জ। মানে ভাইয়া আমি বুঝতে পেরেছি আপনি কি বলেছেন। আমি নিতে পারবো না কেন? আমার সন্তানের বাবা, ঠিক আছে, তার একটা রেসপেক্ট সবসময় তার থাকবে। আমার হাজবেন্ডের সন্তানের মা, তার প্রথম সন্তানের মা, সেই জায়গার রেসপেক্ট সেখানে থাকবে। তো এইখানে আসলে এটা মানুষের, যেমন ওই ইন্টারভিউতে গিয়েছি না, ওখানকার নিচের কমেন্ট আমার আসলে মাঝে মাঝে যখন সময় অনেক থাকে আমি মানুষের কমেন্ট পড়ি। আমার কমেন্ট কখনোই আমাকে কোনোভাবেই কি বলে ওটাকে বাংলা আমি জানি না, উদ্বেলিত করে না, আন্দোলিত করে না, কিছুই করে না। আমি খালি দেখি যে আমাদের মানুষের ইদানিং যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তাদের মানসিক ডেভেলপমেন্টটা আসলে কোথায়, হ্যাঁ, কি পরিমাণ শিক্ষা তো শুধু একাডেমিকই নেই না, পরিবার থেকেও নেই, কি পরিমাণ পারিবারিক শিক্ষা আমরা গ্যাদার করেছি। সো আমি দেখি মাঝে মাঝে, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ওই যে বললাম না, মানুষ কিছু নিজেদের একটা ফ্যান্টাসির জায়গা নিয়ে গল্পটাকে বানিয়ে ফেলে। ও আপনি তো ঘর ভেঙেছেন, ঘর ভেঙে এখন আবার আসছেন খুব ভালো সম্পর্ক রাখতে, বা সে হয়তো এরকম করে, এখন সে আশা করে নরসিংহ বোধহয় এরকম। হ্যাঁ, এবং আমি অদ্ভুত একটা বিষয়, আমি ওখানের একটা কমেন্টে একজন ডক্টর, হ্যাঁ, আমি তার প্রোফাইলটা দেখলাম, সে একজন ডক্টর, কারণ প্রোফাইল আবার লিখে দাও ডক্টর দিস, হ্যাঁ, সে ডক্টর ভদ্রমহিলা বলেছে এটাই মিডিয়া। আচ্ছা, হ্যাঁ, এর সাথে কি এই বিয়ে, ওই ঘরের বাচ্চা, এটা ওটা করে এখন এই সমস্ত ঢং, এটাই মিডিয়া। তা আমার তখন চোখের সামনে ভাসতে থাকলো, আমি এরকম অনেক ডক্টরকে চিনি যাদের লাইফেও এই ধরনের ইস্যুস আছে, এবং দিজ আর পার্ট অফ লাইফ। হ্যাঁ, দ্বিতীয় বিয়ে করা, তৃতীয় বিয়ে করা, কিংবা সম্পর্ক ভেঙে যাওয়া, ডিভোর্স হয়ে যাওয়া নতুন কিছু না। এবং এটা ভেঙে যাওয়া মানে তুমি ভেঙে গেছো, তোমাকে আমি গালি দেওয়ার সুযোগ পেয়ে গেলাম, একটা সাহস পেয়ে গেলাম, রাইট পেয়ে গেলাম, বিষয়টাও সেরকম না। আপনি দিচ্ছেন, আপনার সুযোগ আছে, আমি পাবলিক ফিগার, আমাকে দিচ্ছেন, আমি পড়ে মজা পাচ্ছি, আপনি আমাকে গালি দিয়ে মজা পান। আপনাকে এন্টারটেইন করা যেহেতু আমার একটা সময় প্রফেশন ছিল, এখনো এন্টারটেইন করতেছি, আমি বিষয়টাকে সেভাবে দেখি। আচ্ছা, এই আলোচনাটা আমরা হুট করে ঢুকে পড়ছি, কিন্তু আমরা ওই আলোচনাটা যাই, আর যে ইংরেজি ব্যাপারটা, মানে আরজে ছিলেন কয় বছর টানা? আমি 2007-এ যখন জয়েন করি টানা 10 পর্যন্ত তো ছিলাম, তারপরে আবার ব্রেক দিয়ে আবার নতুন করে শুরু করলাম না ঢাকা এফএম, টেলিভিশনে তো করছি, হ্যাঁ, ওটা তো 2009 থেকে 8 থেকে করছি, সাথে সাথে তো আরজিংও করতাম, কিন্তু পরবর্তীতে আবার আমি ঢাকা এফএম রেডিও আম্বারের দায়িত্বে গেলাম না। অভিনয়ে আসাটা কিভাবে হুট করে? আচ্ছা, তখন কিন্তু আরজেদের অনেকেই অভিনেতা হয়ে যাচ্ছিল তখন কি? হ্যাঁ, নাকি আপনিই শুরু? তাই? ও আচ্ছা, কারণ আমি এখনো আছে ফারহান, মুশফিক ফারহান আছে, মুশফিক ফারহান আরজে ছিল, রাইট? ওকে, সো ও আমি না বাট ওরা তো এখন অনেক জুনিয়র না, ওরা পরে। আমার সময়ে আমি 2008-এ অভিনয় ঢুকি, ঠিক আছে, 2008-এ যখন আমি অভিনয়ে ঢুকি তখন আমি জেগে আছো কি করি, জেগে আছো কির শোতে মানুষ দেখেই কিন্তু আমাকে টেলিভিশনেও অফার করা হয় আমার অভিনয়ের জন্য। আমার মনে আছে তখন তানিফ ভাইয়ের কাছে ফোন আসতো, তানিফ ভাই ছিল প্রোগ্রাম প্রডিউসার, তানিফ ভাই বলতো তুমি আমাকে তোমার সেক্রেটারি রাখো, হ্যাঁ, তো ফোন আসতো যে ওই মেয়েটা অভিনয় করবে কিনা, প্লাস সিনেমার জন্য ফোন আসতো, ডিরেক্টরই ফোন দিত। আচ্ছা, তখন তো ইজি ভাবেই কন্ট্যাক্ট করতো, খুবই সরল ভাবে কন্ট্যাক্ট করতো, এখনকার মতো এত কিছু না যে এই কাস্টিং কল যাবে এই যাবে, ওগুলা ছিল না। তারপরে যখন আমি ইজ ইকুয়াল টু করি অমিতাভ রেজার দরকার ছিল সেই গল্পে একজন আরজেকে। আচ্ছা, তো আরজের ভিতরে আমি টেলিভিশন স্ক্রিনে কাজ করি, আমার চেহারাটা পরিচিত, সো সে আমাকে কাস্ট করে আর কি, এই তো আমার শুরু।
মানে আমি এরপর দেখছি আপনি আসার পরে তাহলে অনেকেই কিন্তু আরজে থেকে আসছে, কিন্তু আবার অনেকে চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে। আমি জানি না কে চেষ্টা করছে ব্যর্থ হয়েছে, ওই যে মেয়েদের কিছু সহজাত গুণ থাকে, হ্যাঁ হয়তো কিঞ্চিত একটু চেহারা ভালো ছিল না, যেমন আমার মনে আছে নীরব চেষ্টা করছিল, তারপরে টুকটাক আরো অনেকেই চেষ্টা করছিল, আর এত নাম না নেই, হ্যাঁ অনেকেই চেষ্টা করছে, হয়নি। কিন্তু আমি আবার দেখছি যারা পেশাদার অভিনেত্রী বা অভিনেতা তখন যারা দাপায় কাজ করে তারা এটা ভালো চোখে নেয় নেই, কারণ তখন তো আমি সাংবাদিকতা করতাম, মানে অনেকের কাছেই শুনতাম যে আমি ছেলেদের ক্ষেত্রেটা জানি না আসলে, তবে আমাকে যেটা দেখছি যে আমার ওই সময় কিন্তু আমাদের সহশিল্পী যারা ছিল তারাও খুব ইন্টারেস্টেড থাকতো যে আচ্ছা ওকে কাজ করো, কাজ করে। আমি অনেক সহশিল্পীর কারণেও আমার অনেক জায়গায়, এই যে যেমন আমি যদি হ্যালো অমিত ছবিটা করি, যখন হ্যালো অমিতে আমার কাস্টিং শঙ্খ দাশগুপ্ত যখন করতে চেয়েছিল, ওটাই তো আমার ফার্স্ট ফিল্ম ছিল না, হিলোল ভাইয়েরও ফার্স্ট ফিল্ম ছিল যেটা রিলিজ হয়নি, যেখান দিয়ে আমাদের পরিচয় আসলে বেসিক্যালি। তো শঙ্খ দাশগুপ্ত যখন চাইছিল আমাকে, তখন কিন্তু হিলুল ভাই হ্যাঁ 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 ওকে নাও, ও খুব স্পন্টেনিয়াস আছে, ট্যালেন্টেড আছে, পারবে করতে, ক্যারেক্টারটা পারবে করতে। তারপরে এরকম বিভিন্ন নাটকে আমি জানি যে অনেকে, মিলন ভাই, অপূর্ব, ওই সময় তো প্রচুর কাজ হতো না ওদের সাথে, এরা আমাকে যথেষ্ট সাপোর্ট করছে। মানে আমি আমার কো আর্টিস্ট, সেটা মহিলা হোক পুরুষ হোক, ডিরেক্টর, সিনিয়র, সবার কাছ থেকে অসম্ভব ভালোবাসা পাইছি, ভালোবাসা, আদর শিখিয়েছে আমাকে, স্রোত, মানে সবকিছুই পাইছি। ঠিক আছে, আমি এইটা নিয়ে কোনো কথা বলতেছি না যে আদর স্নেহ ভালোবাসা তো থাকবেই, যে শক্ত একটা চরিত্র না ওকে দিব না, ও আর্জেইন থেকে আসছে, এরকম একটা ব্যাপার ছিল কি? আমি এটা জানি না, তাহলে আমার ক্ষেত্রে কখনো হয়েছে কিনা সেটাও আমি জানি না, বাট বললাম না ওই টাইমটায় বিষয়টা কি ছিল, ধরো কাজ করব, কাজ করতে আসছি, কাজ করবো, কে কি বললো দরকার নাই, যদি কাজ না থাকে বাদ দিলাম, এরকম আর কি। আর ওই সময় তো আমি যদি অ্যাঙ্করিংও করছি, স্টেজে অ্যাঙ্করিং করছি, শোজ অ্যাঙ্করিং করছি, আমার আসলে অত কিছু ভাবনার মধ্যে ছিল না। যেমন ছবিটা নিয়ে কখনোই আমি খুব বেশি কনফিডেন্ট ছিলাম না, সিনেমা নিয়ে, বড় পর্দা নিয়ে। আমার কাছে সবসময় মনে হচ্ছে আমি বড় পর্দার জন্য বেমানান, আমাকে ভালো লাগে না বড় পর্দায়, উইচ ইজ ট্রু। আমি কিন্তু বড় পর্দার সুপার ফ্লপ। ফরাইজি আন্দোলন নামে একটা ছবি করছিলেন, আমি দেখলাম আমিন খানের সঙ্গে, কি বুঝে করছেন এই ছবি? আমি জানি না, কি বলে, আপনি বলতে পারেন যে এটা ঐতিহাসিক একটা গল্প, ইমপ্রেসের কাজ ছিল। আচ্ছা, আমাদের হ্যাঁ ঐতিহাসিক গল্পের একটা বিষয় থাকে, কিন্তু সেটার উপস্থাপনটা তো সুন্দর হওয়া উচিত ছিল আরো। ওটা ইমপ্রেসের কাজ, পরবর্তীতে মনে ইমপ্রেসের ছিল, আমি ঠিক জানি না। ওই যে ওখানে ওই আমিন ভাই ছিলেন, হ্যাঁ, আর এই গল্পটার সাথে এফিলিয়েটেড থাকি, এরকম একটা বিষয়। আমি আসলে ওভাবে কোনো কিছু ভাবি না। আমি যদি ভেবে থাকি, মুখোশ মানুষ যখন করেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে যে একটা ট্রু স্টোরি আমি করতে চাই। হ্যালো অমিতটা আমি আসলে ইন্টারেস্টেড ছিলাম খুব, হ্যালো অমিতটা যখন করেছিলাম, কিন্তু হ্যালো অমিতটা তো পরবর্তীতে রিলিজ হয় নাই। হ্যাঁ, দেন আরেকটা ছবি আমি করছিলাম পুরোপুরি এফডিসি ফিল্ম 35 ক্যামেরাতে, ওটার অর্ধেক করতে গিয়ে তো ডিরেক্টর মারা গেলেন, ওটার পরে শেষ হয় নাই। সোয়াচান পাখি, রাইট, ওটার পরে শেষ হয় নাই। সো ওই জন্য আমি বলি যে আমি মিলন ভাই ছিল, মিলন ভাইয়েরও প্রথম ছবি, তো ওই জন্যই আমি বলি যে আমি আসলে আমার ভেরি কি বলবো এটারে, মানে নট আ গুড ওয়ান টু কাস্ট ফর দ্য ফিল্ম। হ্যাঁ, এমনিতে ধরেন আর যে ক্যারিয়ার তো গেল, অভিনয়ে আপনার মানে কি মনে হয় যে কোন কাজটা মানুষ মনে রাখবে, বা 15-20 বছর পরে মানুষ বলবে যে নওশিনের ওই কাজটা দেখে? ইজ ইকুয়াল টু, আচ্ছা, সারা জীবন ইজ ইকুয়াল। এবার যেমন আমি অমিতাভ ভাইকে বলছি, অমিতাভ ভাই আমি যদি আবার অভিনয় করি, আমার কাছে মনে হয় ইজ ইকুয়াল টু সিকুয়েল বানালে আমি করব। অমিতাভ ভাইয়েরও খুব পছন্দের কাজ, উনি বলে যেটা আমি চাই করতে। শুভ ভাইকে দরকার হবে সেজন্য, শুভ ভাই তো এখন হিরো। হ্যাঁ, না হিরো তো অভিনেতা অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, সো ইজ ইকুয়াল টু। দেন আমার আরেকটা কাজ ছিল না বলা কথা, যেটার অনেক প্রশংসা আমি পেয়েছি, আমার নিজের পছন্দ। আরেকটা খুব অসাধারণ কাজ, অসাধারণ স্ক্রিপ্ট ছিল মাসুম রেজার, নোনতাচা। হ্যাঁ, তো এটা মানে একটা বিষয় কি রনি ভাই, আমি ফিল করি গল্প সুন্দর হতে পারে, আর্টিস্ট খুব ভালো হতে পারে, কিন্তু আর্টিস্টকে ড্রাইভ করার জন্য যদি পারফেক্ট ডিরেক্টরটা না হয় না, তাহলে হয়তো একটা চমৎকার গল্প, চমৎকার অভিনয় না আসলে সুন্দর করে ফুটে ওঠে না, বুঝছেন? তো এটা তো আসলে একটা টিম ওয়ার্ক, সবকিছু দরকার হয়। সো এরকমের দিক থেকে অনেক কাজই আছে যেটা আমার আসলে এখনো। আরো একটা কাজ ছিল যে আমাদের গল্প,
আমাদের গল্প রাইট, যেখানে পূজা চেরি আমার সাথে কাজ করেছিল, তখন বাচ্চা একটা মেয়ে ছিল। সেরকম অনেক কাজ আছে, শিশু শিল্পী ছিল, অনেক চমৎকার কিছু কাজ আছে। একটা ব্যাপার খেয়াল করেছি যে আপনার ওই সময় আপনার প্রতি একটা ক্রেজ ছিল, ইয়াং জেনারেশন আপনাকে খুব পছন্দ করতো, ক্রাশ যেটাকে বলে আর কি, মানে তখনও বলতো ক্রাশ বলতো, কিন্তু আমার মনে হয় মানে আপনার ওই আরো কিছু উল্লেখযোগ্য কাজ থাকা দরকার ছিল হয়তো। আমি আসলে হয়তো প্রবাবলি অ্যাঙ্করিং এর পিছনে সময়টাকে বেশি দিয়েছি, সেটা একটা বিষয় হতে পারে। আবার আমি জানি না ভাইয়া, আমি বললাম না যে যদি ক্যারিয়ার নিয়ে অনেক বেশি এভাবে ভাবতাম তাহলে হয়তো আজকে ক্যারিয়ার অনেক অন্য জায়গায় যেত, কিংবা এখন তো ওটিটির যেই যুগ, তাহলে তো আমি বিদেশেই থাকতাম না, কোভিডের পরে তো দেশেই থাকতাম না। কিন্তু এটা বলে যে এই যারা অভিনয় করে বা শিল্পী যারা, এমনকি আমরা যারা সাংবাদিক, তারাও কিন্তু ওই পেশাটা ছেড়ে না আশেপাশে থাকতে পারি না, কিন্তু এইটা আপনারা পারছেন, এইটা ভালো। আমি পারছি, আপনারা বলে হবে না, আমি পারছি, কারণ আমি আসলে আমার প্রায়োরিটিটাকে বেছে নিয়েছি ডিফারেন্ট। আমার এখন আসলে সত্যি কথা গোল বলি কি, আমি ডেফিনেটলি বাংলাদেশে এসে থাকবো, আমার একটা সময় এসে আমি হয়তো বাংলাদেশে কিছুদিন লম্বা সময় থাকবো, কিন্তু কাজ করার জন্য না। আমার হাজবেন্ড যে কাজটা করতেছে, ওর কন্টেন্ট ক্রিয়েশন করতেছে, এটা ওর প্যাশনের জায়গা, ওর ভালোবাসার জায়গা, এটা ওর অনেক বড় একটা বিজনেসের জায়গা, সেটা সে করুক, সেখানে আমার শতভাগ সাপোর্ট আছে। আমি বাংলাদেশে এসে থাকবো, কিন্তু আমার এখন মূল হচ্ছে যে আমার যেই জিনিসটা আমি বিল্ড আপ করার চেষ্টা করছি আমেরিকাতে, সেটা আমি করব। পাশাপাশি আমার বাচ্চা তো স্কুলে যাবে এই যে অক্টোবর থেকে, 3 বছর হয়েছে মাত্র। হ্যাঁ, ওকে স্কুলে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। সো ওকে একটা প্রপার টাইম যাতে আমি দিতে পারি, একটা নার্চার করা। ছেলে তো ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে, ওকে তো আসলে আর আমার নতুন করে কিছু করার নাই। আমার মেইন প্রায়োরিটি হচ্ছে সেটা, আর কিছু না। আর নিজে একটু ফিট থাকার চেষ্টা করবো, অসম্ভব আনফিট এখন আমি। আরেকটা বিষয় আমার মাথায় এখন আসলো, সেটা হচ্ছে হিল্লোল ভাইয়ের যে ব্যাপারটা, ফুড ব্লগিং, এটার পেছনে কি কোনোভাবে আপনার আছে, মানে কানেকশন আছে, মানে তার মধ্যে এই ব্যাপারটা গ্রো করার বিষয়? এটা আপনি তাকে জিজ্ঞেস করলে আমার মনে হয় আনসারটা বেশি পাবেন। কেন আপনি বলতে পারবেন না? দায়িত্ব মানে নেই। আমার কোনো কিছু নাই, ও পছন্দ করে, খেতে ভালোবাসে, আমরা দুজনই খেতে ভালোবাসি। সেটা দেখলে বোঝা যায় এখন পেট। প্রচুর আমরা বাইরে যেতাম, ঘুরতাম যখন বাংলাদেশে ছিলাম। আমরা 7 দিনের যদি আমাদের শুটিং ব্রেক থাকতো, আমরা থাইল্যান্ড চলে যাচ্ছি, এখানে চলে যাচ্ছি, ওখানে চলে যাচ্ছি। সো ওই খাওয়ার ভালোবাসা সবসময় ছিল। ওর এই কন্টেন্টটা শ্যুট করার প্রতি একটা আগ্রহ ছিল। প্রথম দিকে আমি আসলে কখনো জিজ্ঞেসও করি নাই যেটা দিয়ে কী করবো, আদৌ করতেছো কিনা। বাট তারপরে যখন দেখি এই কাজটা সে আসলে প্যাশনেটলি করছে, আমার ভালো লাগছে। আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটা খেয়াল করলাম, 2 বাংলা মিলাই তো অনেক ফুড ব্লগিং হচ্ছিল। হিল্লোল ভাই যখন শুরু করে তখন খুব বেশি ছিল না, কিন্তু আমি দেখলাম ভালোই ছিল। কিন্তু হিল্লোল ভাই একজন শিল্পী মানুষ, উনার যে বাচনভঙ্গি, কথা বলার স্টাইল, এইটা ছিল, এটা মিসিং ছিল। এই কারণে আমার ধারণা হতে পারে, সেটা হতে পারে। আর ওর যেমন আপনি 2 বাংলার কথা যেটা বললেন, ওই পারে মানে ওপার বাংলার একটা বিষয় আছে যে ওকে সবাই আদনান ভাই নামে চিনে। হ্যাঁ, আর আমি হচ্ছে আদনান ভাইয়ের ওয়াইফ, ঠিক আছে? আমি কিন্তু নওশিন না, আমি আদনান ভাইয়ের ওয়াইফ। সো এই জিনিসটা আমাকে অনেক আরাম দেয়, শান্তি দেয় যখন আমাকে কেউ এইভাবে চিনতে পারে। তারপরে ওর যে রিকগনিশনগুলো আসে ভাইয়া, সেটা তো ডেফিনেটলি আমাকে প্রাউড ফিল। কিন্তু শুরুর দিকে দেখতাম যে আপনারা মানে সবগুলিতে অলমোস্ট আপনি থাকতেন, কারণ আমি সাথে থাকতাম। হ্যাঁ, এবং একসাথে 2 জন মিলে খাচ্ছেন। কে যেন একটা কমেন্ট করলো যে এত খায় এরা, মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সাথেই থাকতাম। যেমন ও কলকাতা গেল, আমার শুটিং ছিল, 3 দিন পরে আমি চলে গেলাম। আমি খাবো, তুমি একা খাওয়া না, আমি আসতেছি, এরকম একটা বিষয়। এখন কম যাচ্ছেন কেন? এখন তো ধরেন আমার বাচ্চা নিয়ে সব জায়গায় এভাবে ট্রাভেল করা তো ইটস নট ইজি। হ্যাঁ, এই জন্য ও একাই, যেমন আমার চায়না যাওয়ার খুব শখ ছিল, সেটা সে একাই গেছে। ভিয়েতনাম যাওয়ার খুব শখ ছিল, সে একাই গেছে। বাট সে, আমার বাবা তাকে জিজ্ঞেস করছিল যে ভিয়েতনামের এইখানে এটা দেখো নাই, ওইটা দেখো নাই। আব্বু যেহেতু আগে গেছে ওখানে, বলে না থাক, মৌ যখন আসবে মৌকে নিয়ে যাব। সো বুঝলাম যে সেও করে, কিন্তু মানে হয়ে ওঠে না আসলে শুট করা, বাচ্চা সামলানো হয় না। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে হিল্লোল ভাই ব্রেকফাস্ট বানাচ্ছিল ফেসবুকে, আপনিই দিয়েছেন বোধহয়। কি বানাচ্ছিল? মানে উনি ব্রেকফাস্ট কি বানায় যেটা আপনার এত পছন্দ, আপনি বলছেন? রান্না তো সেই করে। আচ্ছা, ও মা, সেই রান্না বলেন কি? মানে আমি তো ভাবলাম যে খাইতে পছন্দ করে। খাইতেও ভালোবাসে সে, রান্না করতেও ভালোবাসে, রান্না করে খাওয়াতে ভালোবাসে মানুষকে, এবং সে প্যাশনেট অ্যাবাউট কুকিং, প্যাশনেট অ্যাবাউট ফুড। সো
ওই ডিপার্টমেন্টটা তার, সে রান্না করে। ওকে, আমি বুঝলাম, কিন্তু তার সবচেয়ে মানে ভালো রান্না করে কোনটা? বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। কাচ্চি খাইতে চায় না একবার। কাচ্চি বিরিয়ানি করে, দেন হচ্ছে ও কড়াই করে, গরুর মাংসের একটা রেসিপি করে, খুব চমৎকার হয়। কি কাটা মশলার যেটা? কাটা মশলাটা মায়ের, আমার শাশুড়ির রেসিপি। আমার শাশুড়ি উনি করে ভালো বেশি, বাট ও ওই যে কি জানি একটা কালিয়া টাইপের কি করে জানো ভালো, বাট কাচ্চি বিরিয়ানি এটা সবচেয়ে বেস্ট। আবার মাঝখানে তার আবার শখ হয়েছিল মিষ্টি বানাবে, সন্দেশ বানাবে কয়েকদিন, যখন যেটা শুরু হয় তখন টানা চলতে থাকে আর কি। হ্যাঁ, তো কয়েকদিন খুব সন্দেশ বানায় খাওয়াইছে আমাদের। আচ্ছা, এইবার আমি আমাদের আলোচনা প্রায় শেষের দিকে চলে আসি, অনেক ঘামাচ্ছিও। যাই হোক, সেটা হচ্ছে যে এই গণমাধ্যমকে নিয়ে আপনার এক ধরনের চাই, আমি সমালোচনা চাই। মানে এই শোবিজ কেন্দ্রিক যে গণমাধ্যম যারা কাজ করে, তাদের কোন কাজগুলি আপনাদের মনে হয় যে করা ঠিক না? এদের কোনো একটা কিছু রিপোর্ট করতে গেলে কয়েকটা জিনিস আমি বলি। হ্যাঁ, এটা সবাই করে না, হয়তো কেউ বুঝে করে, কেউ না বুঝে করে, আমি জানি না, বাট কোনো একটা কারোর সম্পর্কে যদি রিপোর্ট করি আমরা, তার কাছে প্রপারলি শুনে তারপরে করা উচিত, এটা আমার মনে হয়। কারণ প্রত্যেকটা আর্টিস্ট হোক আর যাই হোক, পাবলিক ফিগার হোক আর যাই হোক, তার পার্সোনাল একটা লাইফ থাকে, তার ফ্যামিলি থাকে, এইটা একটা বিষয়। আরেকটা বিষয় কি, দেখেন আপনারও তো লাইফ আছে, আপনারও তো কিছু সিক্রেট জিনিস আছে। আপনার সিক্রেটটা আপনি সিক্রেট রাখতেই ভালোবাসবেন, তাই না? আমার সিক্রেটও তো আমি সিক্রেট রাখতে ভালোবাসবো। তো সেই সিক্রেটটা সামহাও খোঁচানোর দরকার নাই। আচ্ছা, হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়, আমি জানি না, যেমন এটা আমার সাথে হয়তো খুব একটা হয় নাই, আবার হয়েছেও, আমি পাত্তা টাত্তা দিই নাই অত। কারণ আমি মানুষটা হচ্ছে যে আমি খুবই ওপেন বুক টাইপের, আমার ঘর আমাকে চিনলেই হইলো, আমার জগৎ আমাকে চেনা লাগবে না। এটা আমি বুঝছি। যেমন মাঝখানে একবার মিলার তার এক্স হাজবেন্ডের সঙ্গে আপনি কি যেন একটা পেঁচানো হয়েছিল, আমি তার ঘর ভেঙে দিয়েছি, এই করেছি। তখন কিন্তু আপনি স্টেটমেন্ট দিছিলেন কি? দিয়েছিলাম তো। আমি স্টেটমেন্ট প্রথমে দেই নাই, কারণ এটা একটা অদ্ভুত বিষয় নিয়ে, একটা অসভ্য বিষয় নিয়ে তো আমি কথা বলতে পারি না, তাই না? সো আমার বিষয়টা ছিল যে আমি দিব, তখন দিব যখন সময় আসবে, পারফেক্ট টাইম আসবে। তো আমি দিয়েছিলাম যে আমার আসলে এখানে মানে এমন একটা অদ্ভুত বিষয় বলার কিছুই নাই। হ্যাঁ, আমার হাজবেন্ড জানে খুব ভালো মতো, তারা জানলেই হবে, আমার পরিবার জানে, তারা জানলেই হবে। মানে মিলা কি পরে বিষয়টা বুঝতে পারছে কিনা, বা এর পরে কি কথা হয়েছে কিনা আপনার সাথে? আমার সাথে কথা হয়নি, আমি জানিও না সে আদৌ বুঝতে পারছে কিনা, কিন্তু পরবর্তীতে তো অনেক জল ঘোলা হয়েছে। আর ধরেন যদি আসলেই ঘটনাগুলা খুব বেশি সেরকম হইতো, তাহলে এটার দূর অনেক দূর গড়াইতো। হ্যাঁ, কেন ওই সময় ফুট করে স্টপ হয়ে গেল আমি জানি না। মানে ধরেন আপনি আমার সম্পর্কে, আমি আপনার সম্পর্কে একটা কিছু বলবো, আপনার সম্পর্কে কিছু স্ক্রিনশট বানাবো আর সেটা ভাইরাল করব, আমারও তো একটু ভয় থাকা দরকার, তাই না? যে আমি যে ভুলটা করতেছি, বানাচ্ছি, আমারও তো এরকম কিছু হইতে পারে। হ্যাঁ, আমি জানি না আসলে। আমার কথা কি, যে জিনিসটা আমি করি নাই, যেই জিনিসটা নিয়ে আমি কনফিডেন্ট, আমি সেটা নিয়ে কথা বলি না, ঠিক আছে? ওই যে বলে না যে দোষী সে বেশি ভকভক করে, আর যার কথার ভিতরে কম থাকে সেই বেশি চিল্লায় নিজের কথাটাকে জাহির করতে চায়। সো দিস ইজ হোয়াট আই বিলিভ। যাই হোক নরসিন, আমরা অনেক আলাপ করলাম আজকে, অনেক কথা বললাম। আমাদের দর্শকদের জন্য আপনি কিছু বলেন। অনেক দিন পর তো আপনি মানে এইভাবে ক্যামেরার সামনে আসলেন, মানে অনেক দিন পরেই তো। হ্যাঁ, অনেকদিন পরে এখানে মানে বাংলাদেশে আসলাম গত বছর। কমিটমেন্ট দেন আপনি, কবে কি করবেন? কমিটমেন্ট আসলে এখন কোনো কিছুই দিচ্ছি না, দিতে পারছিও না। যদি সুযোগ সুবিধা হয়, আবার যদি আসি, আমার প্রোগ্রাম হোস্ট করার খুব ইচ্ছা, মানে যদি করতে চাই প্রোগ্রাম হোস্ট, ওটাই আমার মনে হয় আমি এখন করতে পারবো। কারণ অভিনয় করার মতো শক্তি সামর্থ্য সময়টা হবে না, বাট প্রোগ্রাম হোস্ট করার ইচ্ছা আছে। যদি কারোর মনে হয় যে আমি করতে পারবো, কিংবা আমারও যদি মনে হয় যে হ্যাঁ আমার ওই সময়টা আছে, ওই সুযোগটা আছে, আমি ওইটাই চাই করতে, আর কিছু করতে চাই না। এইটা কমিটমেন্ট যে সামনে করবেন। যদি করতে হয় আমাকে, যদি আমি মিডিয়ার কাজটা করতে চাই, তাহলে আমি শুধুমাত্র হোস্টিংটাই করতে চাই। মানে আপনার এই শোটাও আমি হোস্ট করে ফেললাম, আপনি গেস্ট থাকলেন। আমি তো শুরুতেই বলছি, আমি কিন্তু আসলে হোস্ট না, আমি হচ্ছে সূত্রধর। আমি নিজেকে সূত্রধর বলতে আসলে পছন্দ করি। আমার বলার কারণটা এটা ছিল যে আই ওয়ান্ট টু ওয়ার্ক, বাট ওই অভিনয় করার মতো অত সময়টা দিতে। ঠিক আছে নরসিন, প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, আমরা চলেন যাই, আলোচনাটা শেষ করি। দর্শক, আমাদের
আজকের পর্ব আমরা এখানে শেষ করব। আমার ধারণা আপনারা নওশীন সম্পর্কে মোটামুটি আপনারা জানেন, তার সম্পর্কে নতুন কিছু হয়তো জেনেছেন কিনা আমি জানি না, জানবেন হয়তো। দেখা হবে পরের কোনো পর্বে আবার। ভালো থাকুন সবাই।